आज के আমরা পড়ব রেপ্লিকেশন। এই রেপ্লিকেশন কি? যে পদ্ধতিতে একটি ডিএনএ অণু থেকে অবিকল আরেকটি ডিএনএ অণু গঠিত হয় তাকে রেপ্লিকেশন বলে। এই রেপ্লিকেশনের জন্য বা এই যে রেপ্লিকেশনটা আমরা কার দেখছি, ডিএনএ replication is a complex multi-steps process that requires a number of enzyme, protein factors and ion. Next দেখো এই origin of replication, মানে রেপ্লিকেশন প্রসিডিওরটা কোথায় শুরু হয়। রেপ্লিকেশন begins at a particular region of DNA which has a particular nucleotide sequence called autonomic replicating sequence or ARS. It is called origin of replication or ORI. তাহলে কি বোঝা গেল এখান থেকে যে রেপ্লিকেশন কিন্তু একটা পার্টিকুলার ডিএনএ রিজিয়নে হয় যেখানকার নিউক্লিওটাইড সিকোয়েন্সগুলোকে আমরা বলি অটোনমিক রেপ্লিকেটিং সিকোয়েন্স অর ARS। এটার আরেকটা নাম হলো অরিজিন অফ রেপ্লিকেশন অর ওরি সাইট, অর্থাৎ যেখান থেকে রেপ্লিকেশনটা শুরু হচ্ছে। প্রোক্যারিওট হ্যাভ এ সিঙ্গেল অরিজিন অফ রেপ্লিকেশন while ইউক্যারিওট হ্যাভ সেভারাল অফ দেম। প্রোক্যারিওটের ক্ষেত্রে কিন্তু আমরা একটাই রেপ্লিকেশন সাইট দেখি, কিন্তু ইউক্যারিওটের ক্ষেত্রে আমরা একাধিক রেপ্লিকেশন সাইট দেখতে পাই। তাহলে প্রোক্যারিওটের ক্ষেত্রে আমরা কিন্তু একটা মাত্র রেপ্লিকন দেখতে পাই বা অরিজিনেটিং সাইট বা একটাই রেপ্লিকন দেখতে পাই। সেই তুলনায় যদি আমরা একটা ইউক্যারিওট দেখি, ইউক্যারিওটের ক্ষেত্রে কিন্তু আমরা একাধিক রেপ্লিকন দেখতে পাব, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এই ওরি সাইটটা মেনি, অর্থাৎ মেনি রেপ্লিকন। রেপ্লিকেশন প্রসেস ইজ অন বোথ সাইড ফ্রম দ্য ওরি। এখানে দেখতে পাচ্ছ যে রেপ্লিকেশন প্রসেসটা কিন্তু ওরি সাইডের দুদিকেই হচ্ছে, সেই জন্য দিস ইজ কল্ড বাই ডাইরেকশনাল রেপ্লিকেশন। এই জন্য একে বলা হয় বাই ডাইরেকশনাল রেপ্লিকেশন। ম্যাক্সিমাম রেপ্লিকেশনই বাই ডাইরেকশনাল। ইউনিডাইরেকশনালও কিছু রেপ্লিকেশন হয়, কিন্তু সেটা রেয়ার। ওকে, অরিজিন অফ রেপ্লিকেশন ইজ রেকগনাইজড বাই অরিজিন রেকগনিশন কমপ্লেক্স অর ORC। এই দ্বারাই কিন্তু অরিজিনটার রেকগনিশন হয়। এনজাইম হেলিকেজ unwind the DNA helix and unzip the two strands of DNA by breaking hydrogen bonds. In ATP, here ATP energy is used. তাহলে এক্ষেত্রে কি দাঁড়ালো যে আমাদের এই ডিএনএ রেপ্লিকেশনের সময় বা এই দশার শুরু হবার মুহূর্তে ডিএনএ দ্বিতন্ত্রী দুটি একটি নির্দিষ্ট স্থানে খুলতে শুরু করে এবং এই যে ডবল হেলিক এটা আনউইন্ড করতে, অর্থাৎ উন্মুক্ত, যার ইংলিশটাই হলো আনউইন্ডিং। এই আনউইন্ডিং অফ স্ট্র্যান্ড এর জন্য যে জিনিসটা প্রয়োজন সেটাই হলো হেলিকেজ।
এবং আরেকটা আমরা একটু আগেই জেনেছি যে এই স্থানকে বলে রেপ্লিকন। যেখানে রেপ্লিকেশনটা শুরু হচ্ছে সেটা হলো অরিজিন অফ রেপ্লিকেশন অর রেপ্লিকন। ইকোলাইয়ের ক্ষেত্রে এই যে অরিজিন, এটা কিন্তু ওরিসি নামে চিহ্নিত করা হয়। এবং এই হেলিকেজটা এখানে আনউইন্ডিংয়ে হেল্প করছে এবং আনজিপ দ্য ট্রু স্ট্যান্ড, মানে জিপ খুলতে, আমরা যেমন জিপ খুলি সেখানেও এটা কি হচ্ছে না আনজিপ দ্য টু স্ট্র্যান্ড। এবং এর জন্য কি প্রয়োজন হচ্ছে? এটিপি। এই এটিপি কি করছে? যে এই হাইড্রোজেন বন্ডগুলোকে ভেঙে দিচ্ছে। অর্থাৎ প্রথমে রেপ্লিকন বা ওরি সাইটে ডিএনএ আনউইন্ডিং প্রোটিন এই ডিএনএর সঙ্গে যুক্ত হচ্ছে, আর এই ডিএনএ আনউইন্ডিং প্রোটিনকেই বলা হয় হেলিকেজ। এই হেলিকেজটা তাহলে কি? ডিএনএ আনউইন্ডিং প্রোটিন। ডিএনএ আনউইন্ডিং প্রোটিনটাই কি? হেলিকেজ। এর প্রভাবেই এই ডিএনএর প্যাচ খোলে এবং দুটো ডিএনএ তন্তুর মধ্যে হাইড্রোজেন বন্ধনীগুলো খুলে যায় এবং তন্তু দুটো স্থানিক ভিত্তিতে আলাদা হয়। দেখতে পাচ্ছ তোমরা আলাদা কিভাবে হচ্ছে? স্থানিক ভিত্তিতে আলাদা হচ্ছে এই হেলিকেজের প্রভাবে। আরেকটা বিষয় জেনে রাখো, এই যে লং ডিএনএ মলিকিউল তোমরা দেখতে পাচ্ছ, since the two strand of DNA cannot be separated in its entire length, তার পুরো লেন্থটাই কিন্তু সেপারেট হয় না, কারণ এখানে ডিউ টু হাই এনার্জি রিকোয়ারমেন্ট, এই পুরো ডিএনএটা সেপারেট হওয়ার জন্য কিন্তু খুব উঁচু মাত্রায় এটিপির প্রয়োজন হয়। সেই জন্য এটা কি হয়? দ্য রেপ্লিকেশন অকার্স উইদিন এ স্মল ওপেনিং অফ দ্য ডিএনএ হেলিক্স রেফার্ড টু অ্যাজ রেপ্লিকেশন ফর্ক। অর্থাৎ একটা পার্টিকুলার রিজিয়নেই কিন্তু মানে এই ডিএনএ তন্তু দুটো রেপ্লিকেশনের প্রারম্ভিক স্থলেই, মানে একটা পার্টিকুলার রিজিয়নে কিন্তু এই ওয়াই আকৃতির, তোমরা যে দেখতে পাচ্ছ যে এই ওয়াই আকৃতির রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়। ঠিক আছে, তাহলে এই ওয়াই আকৃতির কনফিগারেশনটাকেই বলা হয় রেপ্লিকেশন ফর্ক। রেপ্লিকেশন ফর্ক এটা কি আকৃতি? দেখতে পাচ্ছ তোমরা একটা ওয়াই শেপেড, মানে ওয়াই শেপেডটা কিরকম হয়েছে? এরকম ওয়াই শেপেড। এটা হলো রেপ্লিকেশন ফর্ক। এরপর দেখো এই যে রেপ্লিকেশন ফর্কটা তোমরা দেখলে, এবং এই আলাদা হওয়া দুটো ডিএনএ তন্তুর সঙ্গে এসএসবি প্রোটিন, তোমরা এখানে দেখতে পাচ্ছ এসএসবি প্রোটিন বা এর পুরো নাম হলো সিঙ্গেল স্ট্যান্ড ডিএনএ বাইন্ডিং প্রোটিন। এখানে দেখতে পাচ্ছ এগুলো, এই এসএসবি প্রোটিনগুলো কিন্তু যোগ হয় এবং ডিএনএ তন্তুর দুটিকে কিছুটা সময় আলাদা করে রাখে, যাতে তন্তু দুটো উপর রেপ্লিকেশন চলতে পারে। এই চলার মতো কন্ডিশন ক্রিয়েট করে, মানে কিছুটা সময় আলাদা করে রাখে এসএসবি প্রোটিন। আরেকটা কথা বলার, যে অনেকটা অঞ্চল জুড়ে কিন্তু এই এসএসবি প্রোটিন যুক্ত হয়, অনেকটা অঞ্চল জুড়ে। তাহলে ফার্স্টে আনউইন্ডিং করছে কি? হেলিকেজ, এবং তারপরে এই স্ট্যান্ড ডিএনএ তন্তু দুটিকে আলাদা করে রাখতে কিছুটা সময়ের জন্য হেল্প করছে কি? এই এসএসবি প্রোটিন, এবং এটা প্রায় অনেকটা অংশ জুড়েই জুড়তে পারে ডিএনএর সঙ্গে। তাহলে ফার্স্ট গেল আমাদের হেলিকেজ, সেকেন্ড গেল আমাদের এসএসবি প্রোটিন। 3 নম্বর, এখানে দেখো এখানে একটা উৎসেচক কার্যকরী ভূমিকা পালন করে, তার নাম হলো ডিএনএ গাইরেজ। এই ডিএনএ গাইরেজ কি করে? এটা গাইরেজ দেখে বুঝতেই পারছো যে এটা একটা উৎসেচক। এটা ফর্কের উপরে বসে জোড়াগুলোকে বিচ্ছিন্ন করে, মানে ফর্কের উপর দিকটার শিথিলীকরণ করছে, এবং ডিএনএ তন্তু যে এই সুপার কয়েলিং অংশকে, মানে ধরো আমরা এখান দিয়ে খুলছি, তো
সেই কারণে এখানটা সুপার কয়েল হয়ে যাচ্ছে। তাহলে এই সুপার কয়েলিং অংশকে, মানে এরা অতিরিক্ত কয়েল হয়ে যায়, সেটাকে খুলতে সাহায্য করে এই গাইরেজ। ইকোলাইতে টোপো আইসোম্যারেজ 1 এবং 2 এই গাইরেজ উৎসেচক রূপে কাজ করে। ঠিক আছে, এই গাইরেজ উৎসেচক, গাইরেজের মধ্যেই কিন্তু পড়ছে টোপো আইসোম্যারেজ। তাহলে এই টোপো আইসোম্যারেজ কি করে, এই সুপার কয়েলিংটাকে খুলতে হেল্প করছে। তাহলে বুঝতে পারলে যে গাইরেজ উৎসেচক এই সুপার কয়েলিংটাকে খুলতে হেল্প করছে, এবং এই গাইরেজের মধ্যে পড়ছে টোপো আইসোম্যারেজ 1 এবং টোপো আইসোম্যারেজ 2। তাহলে এখানে আমরা দেখলাম হেলিকেজ আর গাইরেজ রূপে টোপো আইসোম্যারেজ বা গাইরেজ। এই হেলিকেজ আর গাইরেজ দুটোই কিন্তু আনউইন্ড এবং আনজিপ ক্রিয়েট করছে, এবং তার ফলেই এই ওয়াই শেপেড কনফিগারেশন বা রেপ্লিকেশন ফর্কটা সৃষ্টি হলো। এইবার দেখো, এই যে স্ট্যান্ডটা 3 প্রাইম টু 5 প্রাইম, 3 প্রাইম টু 5 প্রাইম, এই যে স্ট্যান্ডটা, একে আমরা বলবো লিডিং টেমপ্লেট। এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো লিডিং টেমপ্লেট। বোঝা গেছে? আর যে আরেকটা স্ট্যান্ড দেখো 5 প্রাইম টু 3 প্রাইম, এই যে 5 প্রাইম টু 3 প্রাইম, এটাকে আমরা বলবো ল্যাগিং টেমপ্লেট। এটাকে আমরা বলছি ল্যাগিং টেমপ্লেট। তাহলে বোঝা গেছে যে এটা হলো আমাদের লিডিং টেমপ্লেট এবং এটা হলো ল্যাগিং টেমপ্লেট, এবং এরা সেপারেট হচ্ছে। ঠিক আছে, এরা সেপারেট হওয়ার জন্য প্রথমেই আমি বলেছি কি, সিঙ্গেল সেল বাইন্ডিং প্রোটিন এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবার দেখো, এই যে রেপ্লিকেশন ফর্ক, এটা এক্সপোজ টু ডিফারেন্ট এন্ডস অফ 2 ডিএনএ স্ট্র্যান্ড। তোমরা দেখলে যে একটা 3 প্রাইম টু 5 প্রাইম এবং অন্যটা 5 প্রাইম টু 3 প্রাইম। এবার এক্ষেত্রে একটা স্মল আরএনএ সিনথেসিস হবে। দেখতে পাচ্ছ যে একটা স্মল আরএনএ সিনথেসিস হয়েছে এখানে। এই যে সিনথেসিস অফ আরএনএ, এটা কার সাহায্যে হবে? ডিএনএ ডিপেন্ডেন্ট এনজাইম আরএনএ পলিমারেজ অর প্রাইমেজ। এই যে প্রাইমেজ যে দেখছো, এর আরেকটা নাম মনে রাখবে, এর আরেকটা নাম মনে রাখবে, ডিএনএ ডিপেন্ডেন্ট এনজাইম, ডিএনএ ডিপেন্ডেন্ট এনজাইম তাহলে ডিএনএ ডিপেন্ডেন্ট এনজাইম, সেই এনজাইমটা কি না আরএনএ পলিমারেজ। এই যে আরএনএ পলিমারেজ, মনে রাখবে যে ডিএনএ আরএনএ পলিমারেজ, এরই আরেকটা নাম হলো প্রাইমেজ। এরা কি করে, একটা ছোট্ট আরএনএ সংশ্লেষ করে প্রাইমার হিসাবে। তাহলে এই প্রাইমেজ থেকেই তৈরি হচ্ছে প্রাইমার। বোঝা গেছে? এই যে দেখলে আরএনএ প্রাইমার, এই আরএনএ প্রাইমারগুলো মনে রাখবে 4 to 12 নিউক্লিওটাইড লং হয় আরএনএ প্রাইমারগুলো। তাহলে 4 to 12 নিউক্লিওটাইড লং হয়। ঠিক আছে, এবং এই আরএনএ প্রাইমার ফাংশন করে 5 প্রাইম এন্ড থেকে। অলওয়েজ এটা ফাংশন করবে কোন এন্ড থেকে? দেখতে পাচ্ছ
5 প্রাইম এন্ড থেকে ফাংশন করবে বা অ্যাজ 5 প্রাইম এন্ড অফ নিউ স্ট্র্যান্ড। তাহলে এই দিকটা কিন্তু 5 প্রাইম, সেই জন্য এই দিকটা হয়েছে 3 প্রাইম। তাহলে এরা অলওয়েজ 5 প্রাইম এন্ড থেকে ফাংশন করবে নিউ স্ট্র্যান্ডে, এবং ইট প্রোভাইড 3 হাইড্রক্সিল গ্রুপ ফর জয়েনিং অফ ডিএনএ নিউক্লিওটাইড, এবং এটা 3 হাইড্রক্সিল গ্রুপ প্রোভাইড করবে জয়েনিংয়ে, ডিএনএ নিউক্লিওটাইড জয়েনিংয়ের ক্ষেত্রে। তাহলে বুঝলে, তাহলে এই দিকটা যদি 5 প্রাইম হয়, এর এই দিকটা কি হবে 3 প্রাইম। তাহলে এই প্রাইমার যুক্ত হওয়ার পর প্রাইমারের মুক্ত মানে এই দিকটা কি হচ্ছে 3 প্রাইম। এই মুক্ত 3 প্রাইম হাইড্রক্সিল এন্ডে প্রান্তে ডিএনএ পলিমারেজ 3, এই যে দেখো ডিএনএ পলিমারেজ 3, এটা হলো ডিএনএ পলিমারেজ 3। এই ডিএনএ পলিমারেজ 3 উৎসেচকের প্রভাবেই কিন্তু বিভিন্ন নিউক্লিওটাইডগুলো বারবার যুক্ত হতে থাকে এবং নতুন ডিএনএ শৃঙ্খল দীর্ঘ হতে থাকে। দেখতে পাচ্ছ দীর্ঘ হতে থাকে, এবং এই যে দীর্ঘ হচ্ছে এই প্রক্রিয়া কিন্তু অলওয়েজ হবে, এদিকে 5 প্রাইম হলে এদিকে 3 প্রাইম, অলওয়েজ এই নতুন প্রক্রিয়াটা অলওয়েজ হবে 5 প্রাইম টু 3 প্রাইম, এই দিকে চলবে, ঠিক আছে। এবং এই ডিএনএর যে তন্তুগুলো দুটো ছাঁচ থেকে বা টেমপ্লেটের কাজ করে এবং যার উপর পরিপূরক নতুন ডিএনএ তন্তু সংশ্লেষিত হয়, অর্থাৎ এইগুলো টেমপ্লেটের কাজ করছে, ল্যাগিং টেমপ্লেট বা ল্যাগিং স্ট্যান্ড, লিডিং টেমপ্লেট বা লিডিং স্ট্যান্ড, এগুলো টেমপ্লেটের কাজ করছে এবং নতুন ডিএনএ গঠিত হচ্ছে। তাহলে আমরা দেখলাম যে এই ডিএনএ পলিমারেজ 3 কিন্তু এই যে নতুন তৈরি হওয়া ডিএনএ চেনের ইলংগেশনে হেল্প করছে, ঠিক আছে। একটি দেখো এই 5 প্রাইম টু 3 প্রাইম এই লিডিং স্ট্যান্ডকে টেমপ্লেট করে এই নতুন স্ট্যান্ডটা যে তৈরি হচ্ছে এটা হলো কন্টিনিউয়াস স্ট্যান্ড, কারণ এটা 5 প্রাইম 3 প্রাইম পেয়ে যাচ্ছে, সেই জন্য এর তৈরি হতে কোনো অসুবিধা হচ্ছে না, কারণ এই ডিরেকশানই আমি বলেছি যে 5 প্রাইম টু 3 প্রাইম। অপর দিকে লক্ষ্য করো এই স্ট্যান্ডটা কিন্তু 3 প্রাইম টু 5 প্রাইম, অর্থাৎ এদিক থেকে যদি শুরু হয় তাহলে 3 প্রাইম টু 5 প্রাইম হবে, 3 প্রাইম টু 5 প্রাইম হবে, কিন্তু এই 3 প্রাইম টু 5 প্রাইম এভাবে তো সংশ্লেষ হয় না। ডিএনএ পলিমারেজ 3 অলওয়েজ মানে সর্বদা কাজ করে 5 প্রাইম টু 3 প্রাইম, সেই জন্য কি হবে এই স্ট্যান্ডটা 5 প্রাইম টু 3 প্রাইম তৈরি হবে, কিন্তু এই স্ট্যান্ডটা উল্টো তৈরি হবে, মানে এদিক থেকে এদিকে তৈরি হবে, এদিক থেকে এদিকে তৈরি হলে দেখো 5 প্রাইম টু 3 প্রাইমই হচ্ছে, বোঝা গেছে। সেই জন্য এই স্ট্যান্ডটা হবে কন্টিনিউয়াস, কিন্তু এই স্ট্যান্ডটা হবে ডিসকন্টিনিউয়াস, ঠিক আছে, কারণ এটা এদিকে ঘুরে এসে কাজ করছে ডিএনএ পলিমারেজটা। তাহলে এই যে প্রতিলিপিকরণের প্রক্রিয়াটি এই ডিসকন্টিনিউয়াসের স্ট্যান্ডের ক্ষেত্রে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র হয়, এবং ডিএনএর এই ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডকগুলোর অলওয়েজ কি হচ্ছে এদিকে 5 প্রাইম এদিকে 3 প্রাইম, এদিকে 5 প্রাইম এদিকে 3 প্রাইম, এই যে ছোট ছোট খণ্ড একেই বলে ওকাজাকি খণ্ড বা ওকাজাকি ফ্র্যাগমেন্ট, ওকাজাকি ফ্র্যাগমেন্টস, ঠিক আছে। বিজ্ঞানী ওকাজাকি এই সমাধান করেছিলেন বলে যে এই তন্তুর মানে এটা হবে কন্টিনিউয়াস আর এটা ল্যাগিং স্ট্র্যান্ড, মানে যেহেতু উল্টো করে আসছে 5 প্রাইম টু 3 প্রাইম, সেই জন্য এটা হবে ডিসকন্টিনিউয়াস। এই সমাধান করেছিলেন বলে
বিজ্ঞানী ওকাজাকির নাম অনুযায়ী এই ফ্র্যাগমেন্টগুলোর নাম হয় ওকাজাকি ফ্র্যাগমেন্ট। ওকাজাকি খণ্ডের এই সংশ্লেষের দিকটি কিন্তু ফর্কের চলনের সম্পূর্ণ বিপরীত হবে। অর্থাৎ ফর্কের চলন দেখো হচ্ছে এদিকে, কিন্তু ওকাজাকি খণ্ডগুলো তৈরি হচ্ছে এদিকে। অর্থাৎ দেখো সম্পূর্ণ বিপরীত। বুঝতে পেরেছ? এর পরবর্তী স্টেপে আরেকটা উৎসেচক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে দেখো লাইগেজ। এই লাইগেজ উৎসেচকের সাহায্যে এই ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডকগুলো সংযুক্ত হয় এবং সম্পূর্ণ তন্তু একটা কন্টিনিউয়াস তন্তু গঠিত হয়। ঠিক আছে? তাহলে এই যে তন্তুটি কন্টিনিউয়াস তাকে লিডিং স্ট্র্যান্ড বলে, আর যে তন্তুটি ডিএনএ সংশ্লেষে ওকাজাকি খণ্ডকের মাধ্যমে বা ডিসকন্টিনিউয়াস সংশ্লেষের মাধ্যমে ঘটে তাকে ল্যাগিং স্ট্র্যান্ড বলে। তাহলে এটা হলো লিডিং স্ট্র্যান্ড, এটা হলো ল্যাগিং স্ট্র্যান্ড। এবং এক একটি আরএনএ প্রাইমার ডিএনএ তন্তুতে লাগার পর একটি ওকাজাকি খণ্ড কিন্তু উৎপন্ন হচ্ছে, এবং এই প্রক্রিয়ায় ডিএনএ রেপ্লিকেশন হতে থাকে। তাহলে দেখো এই স্ট্যান্ডটাকে বলা হচ্ছে, এখানটা লিখে দিচ্ছি, এটা হলো লিডিং স্ট্যান্ড। এটা হলো লিডিং স্ট্র্যান্ড, আর এই স্ট্র্যান্ডটাকে বলা হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড। ল্যাগিং স্ট্র্যান্ড। তাহলে এইভাবে দেখো রেপ্লিকেশনটা হচ্ছে। এখানে আরেকটা ছবির মাধ্যমে পরিষ্কার বুঝিয়ে দিয়েছি। এখানে প্যারেন্টাল ডিএনএ স্ট্র্যান্ড দেখতে পাচ্ছ, এটা হলো প্যারেন্টাল। এখানে হেলিকেজ অ্যান্ড টোপোআইসোমেরেজ, হেলিকেজ আনউইন্ডিং করছে, টোপোআইসোমেরেজ সুপার কয়েলিংগুলোকে আরটু আনউইন্ডিং করছে। এখানে এটা লিডিং টেমপ্লেট, তার অপোজিটে তৈরি হয়েছে লিডিং স্ট্র্যান্ড। এখানে আরএনএ প্রাইমারটা বসেছে এবং 5 প্রাইম টু 3 প্রাইম এখানে ডিএনএ পলিমারেজ 3 কার্যকরী ভূমিকা পালন করেছে। 5 প্রাইম টু 3 প্রাইম তোমাদের বলেছি আগেই। আর এক্ষেত্রে যেহেতু এটা স্ট্র্যান্ডটা 3 প্রাইম টু 5 প্রাইম, সেহেতু এখানে উল্টো করে আরএনএ প্রাইমারটা বসেছে এইখানে। আরএনএ প্রাইমারগুলো বসেছে এবং এক্ষেত্রেও কাজটা হয়েছে 5 প্রাইম টু 3 প্রাইম, 5 প্রাইম টু 3 প্রাইম অনুসারে। এখানে আরএনএ প্রাইমার বসেছে এবং এই স্ট্র্যান্ডগুলো ফর্মেশন করতে হেল্প করেছে ডিএনএ পলিমারেজ 3। এইভাবে এখানে ছোট ছোট তৈরি হয়েছে, কিন্তু এখানে লিডিং টেমপ্লেটের ক্ষেত্রে কিন্তু একটা কন্টিনিউয়াস স্ট্র্যান্ড পেয়েছি, সেটা হলো লিডিং স্ট্র্যান্ড। এক্ষেত্রে ডিসকন্টিনিউয়াস, এবং এই ফ্র্যাগমেন্টগুলো ওকাজাকি ফ্র্যাগমেন্ট, এবং এগুলোকে জয়েন করেছে লাইগেজ নামে এনজাইম। এবং এই স্ট্র্যান্ডটা ছিল আমাদের ল্যাগিং টেমপ্লেট, তার থেকে যে স্ট্র্যান্ডটা পেয়েছি সেটা হলো ল্যাগিং স্ট্র্যান্ড। এই ওয়াই শেপেড ফর্কটা রেপ্লিকেশন ফর্ক তোমরা দেখতে পাচ্ছ। এইটা আরএনএ প্রাইমার, এখানে আরএনএ প্রাইমার, এটা নিউ স্ট্র্যান্ড, এটা ওল্ড স্ট্র্যান্ড, এবং ডটার ডিএনএ ডবল স্ট্র্যান্ড। দেখতে পাচ্ছ ওভারঅল ডিরেকশন অফ রেপ্লিকেশন। এবার যদি আমি টার্মিনাল ফেজ বলি বা অন্তিম দশা, টার্মিনাল ফেজ, এই টার্মিনাল ফেজ বা অন্তিম দশাটা যদি দেখি, তাহলে এখানে দেখছি কি আমি বাই ডাইরেকশনাল replication of circular DNA molecule। ঠিক আছে, মানে অন্তিম দশায় কি হয় দেখো, অন্তিম দশায়
এই প্রতিলিপি গঠনের প্রক্রিয়া ইকোলাইতে ওরিসি সাইটে শুরু হয়, ইকোলাইতে ওরিসি সাইটে শুরু হয় এবং চক্রাকারে ডিএনএর ওরিসি স্থানের একেবারে বিপরীত প্রান্তে এসে পৌঁছালে প্রতিলিপি গঠনের সমাপ্তিকরণ ঘটে। এই যে দেখতে পাচ্ছ প্রতিলিপি গঠনের সমাপ্তিকরণ ঘটেছে এবং ইকোলাই ক্রোমোজোম একটি বড় টার্মিনেশন অঞ্চল আছে, সেখানে 6টি টার্মিনেশন স্থান আছে। এটাকে টিআরএ থেকে টিআরএফ 6টি টার্মিনেশন স্থান আছে এখানে এবং এরা রেপ্লিকেশন ফর্কের অগ্রগতিকে প্রতিহত করে, বাধা দেয় এবং এইভাবেই একটা বৃত্তাকার ডিএনএ থেকে 2টি বৃত্তাকার ডিএনএ অণু সৃষ্টি হয় এবং প্রতিটি অপত্য ডিএনএ একটি জনিত্রী তন্তু এবং একটি নতুন সংশ্লেষিত তন্তু দ্বারা গঠিত। মানে এর মধ্যে একটা আছে জনিত্রী তন্তু, একটা আছে নতুন সংশ্লেষিত তন্তু, এর মধ্যেও একটা আছে জনিত্রী তন্তু, একটা আছে নতুন সংশ্লেষিত তন্তু। তাহলে এটা হলো টার্মিনেশন ফেজ। এতক্ষণ যে আমরা রেপ্লিকেশনটা দেখলাম সেটা হলো প্রোক্যারিওটের ক্ষেত্রে দেখলাম। এবার চলো দেখি ইউক্যারিওটের ক্ষেত্রে কি ঘটনা ঘটে। ইউক্যারিওটিক কোষে ডিএনএ প্রধানত নিউক্লিয়াসের ক্রোমোজোমের মধ্যে থাকে, এটা তো তোমরা সবাই জানো, এবং ক্রোমোজোমের মধ্যে ডিএনএগুলো বেশিরভাগ ক্ষেত্রেই বেশ বড় আকারের এবং এগুলো কিন্তু রৈখিক প্রকৃতির হয়। দেখতে পাচ্ছ স্ট্র্যান্ডেড মানে রৈখিক প্রকৃতির হয়েছে এবং এই রেখাকার এমন ডিএনএতে একাধিক রেপ্লিকেশন উৎস থাকে, একাধিক রেপ্লিকেশনের উৎস থাকে। তাই একটি ডিএনএর উপর অনেকগুলো জায়গায় একসঙ্গে রেপ্লিকেশন শুরু হয়। এই ক্ষেত্রে ল্যাগিং স্ট্র্যান্ড রেপ্লিকেশনে যে ওকাজাকি খণ্ডক তৈরি করে তার পরিমাণ কিন্তু 100 থেকে 200 নিউক্লিওটাইড। এছাড়াও ডিএনএতে পলিমারেজ ইউক্যারিওটিক কোষে রেপ্লিকেশন ঘটায়, তার প্রকৃতিও কিন্তু আলাদা। মানে বলতে চাইছি ডিএনএ পলিমারেজের প্রকৃতিও কিন্তু আলাদা। প্রোক্যারিওটিক কোষে যেমন ডিএনএ পল 3 বা ডিএনএ পলিমারেজ 3 এটা প্রোক্যারিওটিক কোষে আমরা দেখেছি এবং এটা লিডিং এবং ল্যাগিং উভয়েরই রেপ্লিকেশন করতে সাহায্য করেছে, এটাও আমরা দেখেছি। কিন্তু এই ইউক্যারিওটে কিন্তু ঠিক তেমনটা নয়। দেখা গেছে যে এই দুরকম পলিমারেজের ক্ষেত্রে মানে পলিমারেজটা কিন্তু অন্য। মানে এই ডিএনএ পল আলফা এক্ষেত্রে ল্যাগিং স্ট্র্যান্ডের রেপ্লিকেশন করে এবং ডিএনএ পল ডেল্টা এক্ষেত্রে লিডিং স্ট্র্যান্ডের রেপ্লিকেশনের জন্য দায়ী। কিন্তু প্রোক্যারিওটের ক্ষেত্রে আমরা দেখেছি লিডিং হোক বা ল্যাগিং হোক দুক্ষেত্রেই ডিএনএ পল 3 রেপ্লিকেশন ঘটাচ্ছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু ডিএনএ পল 3 রেপ্লিকেশন ঘটাচ্ছে না, এটা ঘটছে প্রোক্যারিওটে। কিন্তু ইউক্যারিওটে আমরা দেখছি যে এক্ষেত্রে আলফা এবং ডেল্টা গুরুত্বপূর্ণ এনজাইম হিসাবে কাজ করছে। লিডিং স্ট্র্যান্ডের জন্য ডিএনএ পল আলফা কার্যকরী ভূমিকা নিচ্ছে এবং ল্যাগিং স্ট্র্যান্ডের জন্য এবং লিডিং স্ট্র্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে ডিএনএ পল ডেল্টা। ঠিক আছে। এছাড়াও ইউক্যারিওটিক কোষের রেপ্লিকেশনের গতির দিকেরও কিন্তু পার্থক্য দেখা যায়। রেপ্লিকেশন ফর্ক যে হারে অগ্রমুখী চলন দেখায় তার রেপ্লিকেশনের গতি মানে স্পিড ইউক্যারিওটিক কোষে ডিএনএ রেপ্লিকেশন কিন্তু রেপ্লিকেশন ফর্কের প্রায় 50টা নিউক্লিওটাইড প্রতি সেকেন্ডে এই হারেই অগ্রবর্তী চলন দেখায়। কিন্তু প্রোক্যারিওটিক কোষে এই চলন হলো 1000 নিউক্লিওটাইড প্রতি সেকেন্ডে।
চলনের বেগটার কথা বলছি। এটা হলো ইউক্যারিওটের ক্ষেত্রে আর এটা হলো প্রোক্যারিওটের ক্ষেত্রে। তাহলে ইউক্যারিওটিক কোষের ডিএনএতে পাশাপাশি দুটি রেপ্লিকেশনের উৎসের মধ্যে দূরত্ব সাধারণত প্রায়, এই যে দেখতে পাচ্ছ যে দুটো রেপ্লিকেশন উৎসের মধ্যে দূরত্ব প্রায় 30,000 থেকে প্রায় 3 লাখ বেস পেয়ার হতে পারে। তাহলে দেখো এটা যে আমরা দেখছি এটা হলো ইউক্যারিওটিক কোষের ডিএনএ রেপ্লিকেশন, যেক্ষেত্রে ডিএনএটা কিন্তু রৈখিক। আর এটা যে দেখলাম এটা হলো প্রোক্যারিওটিক কোষের ডিএনএ রেপ্লিকেশন, যেক্ষেত্রে ডিএনএটা হলো সার্কুলার। দুটোই দ্বিতন্ত্রী, কিন্তু এটা যাচ্ছে সার্কুলার এবং এটা যাচ্ছে আমাদের রৈখিক। ঠিক আছে। আর এই রেপ্লিকেশন যে আমরা দেখেছি প্রোক্যারিওটিক ক্ষেত্রে, এক্ষেত্রে দেখেছি ডিএনএ পলিমারেজ 1, 2 এবং 3 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু ইউক্যারিওটিক কোষে ডিএনএ পলিমারেজ আলফা, বিটা, ডেল্টা এবং এপসাইলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে। প্রাইমেজ এক্ষেত্রে দেখেছি যে প্রোক্যারিওটের ক্ষেত্রে প্রাইমেজ উৎসেচকটি আরএনএ প্রাইমার সংশ্লেষ করে, কিন্তু এক্ষেত্রে দেখলাম যে আলফা পলিমারেজ প্রাইমার সংশ্লেষ করে। তাহলে এরকম কিছু বেসিক পার্থক্য আছে আর এই ইউক্যারিওট এবং প্রোক্যারিওটের ডিএনএ এবং তার রেপ্লিকেশনের মধ্যে, সেটা আমরা আজকে বিস্তারিতভাবে এখানে দেখলাম। এই যে ছবিটা দেখছো এটা হলো ইউক্যারিওট, টেম্পোরাল অর্ডারিং অফ ডিএনএ রেপ্লিকেশন, ইনিশিয়েশন ইভেন্ট ইন রেপ্লিকেশন ইউনিট অফ ইউক্যারিওটিক ক্রোমোজোম। এটা হলো ইউক্যারিওটের ক্ষেত্রে। আর এটা যাচ্ছে আমাদের প্রোক্যারিওটের ক্ষেত্রে ডিএনএ রেপ্লিকেশন। তাহলে আশা করি এই আলোচনা থেকে তোমরা রেপ্লিকেশন মানে যেটা কি না ডিএনএ থেকে ডিএনএ তৈরির একটা প্রসিডিওর, এটা হলো জেনেটিক্সের একটা ফাস্ট প্রসিডিওর যাচ্ছে, সেটা হলো রেপ্লিকেশন। ডিএনএ থেকে ডিএনএ কিভাবে তৈরি হয় সেটা আমরা আজ এখানে পড়লাম। তাহলে কিভাবে দেখলাম ডিএনএ থেকে ডিএনএ কিভাবে তৈরি হচ্ছে। এটা যদি একটা দ্বিতন্ত্রী ডিএনএ হয় তাহলে রেপ্লিকেশনের সেকেন্ড স্টেজে কি হয়, এর দুটো স্ট্র্যান্ড খুলে যায় দেখেছি, এবং দেখলাম যে কমপ্লিমেন্টারি হিসাবে বা নতুন স্ট্র্যান্ড এইভাবে তৈরি হচ্ছে। ঠিক আছে। তাহলে ফার্স্ট স্টেপে যে একটা ডিএনএ থেকে আমি পেয়ে যাচ্ছি কটা ডিএনএ, দুটো ডিএনএ। ঠিক আছে। এই দুটো ডিএনএর প্রত্যেকটার মধ্যে আমি কি দেখছি, একটা পুরনো যেটা রেড কালারের স্ট্র্যান্ড পুরনোটা রয়েছে আর একটা নিউলি সিনথেসাইজ স্ট্র্যান্ড। তাহলে এর মধ্যে থাকছে হলো গিয়ে একটা ওল্ড একটা নিউ, এটাতেও একটা ওল্ড একটা নিউ। তাহলে এইভাবে ডিএনএ সংশ্লেষ হচ্ছে। পরবর্তী স্টেপে দেখো কি হবে, পরবর্তী স্টেপে এই যে এটা কি যাচ্ছে ওল্ড, মানে এটা আঁকলাম, এই ব্লুটা আঁকছি। এবার ব্লুটা মানে ফার্স্ট স্টেপটার থেকে আমি দুটো পাচ্ছি, দুটো স্ট্যান্ড খুলে যাচ্ছে। সেকেন্ডটার থেকেও দুটো পাচ্ছি। ঠিক আছে। আর এক্ষেত্রে সেকেন্ড স্টেপে কি হবে, নিউলি সিনথেসাইজ হিসাবে তৈরি হবে আরেকটা করে নতুন স্ট্র্যান্ড। এটা হলো নিউলি সিনথেসাইজ স্ট্র্যান্ড। ঠিক আছে। তাহলে এটা গেছিল আমাদের ফার্স্ট স্টেপ আর এটা যাচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। তাহলে ফার্স্ট স্টেপে আমি কি পেয়েছি, ফার্স্ট স্টেপে এই একটা থেকে এই দুটো পেয়েছি, আর সেকেন্ড স্টেপে এই দুটো থেকে আমি কটা পাচ্ছি, চারটে। এই চারটের মধ্যে কি আছে না ওল্ড স্ট্র্যান্ড তো একটা করে আছে,
আর একটা করে নতুন স্ট্র্যান্ড তৈরি হয়েছে। তাহলে এইভাবেই ডিএনএ রেপ্লিকেশন ঘটে। এই যে একটা সিঙ্গেল পিকচারের মধ্যে দেখতে পাচ্ছ যে এইভাবেই কিন্তু রেপ্লিকেশন ঘটে। এটা হলো সেমি কনজারভেটিভ মেথড অফ রেপ্লিকেশন। তাহলে ডিএনএ তৈরির এই পদ্ধতিটাকে বলা হয় সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন। সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন, ডিএনএর তৈরির এই পদ্ধতিটাকে বলা হচ্ছে সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন। তাহলে এই পদ্ধতিতে কি হচ্ছে না, একটা মাতৃ ডিএনএ অণু দুটো পলিনিউক্লিওটাইড শৃঙ্খলের মাধ্যমে খুলে যায় এবং প্রতিটি তন্তু একটা ছাঁচ বা টেমপ্লেট হিসাবে কাজ করছে এখানে, ছাঁচ বা টেমপ্লেট হিসাবে। এবং একটি শৃঙ্খল যে বেস বা মূলকগুলো থাকে তার পরিপূরক হিসাবে পরবর্তী একটা নতুন স্ট্র্যান্ড তৈরি হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এই পদ্ধতিতে একটি মাতৃ ডিএনএ থেকে দুটি নতুন ডিএনএর সৃষ্টি হয় এবং প্রতিটিতে একটি করে মাতৃতন্তু থাকে। এই যে একটা করে মাতৃতন্তু, রেডটা হলো মাতৃতন্তু এবং অপরটি নতুনভাবে সংশ্লেষিত শৃঙ্খল, এই যে নিউলি সিনথেসাইজ চেন। ঠিক আছে, তাহলে এই পদ্ধতিটাই হচ্ছে সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন। তাহলে আশা করি এই আলোচনা থেকে তোমরা রেপ্লিকেশনটা পুরোপুরি বুঝতে পেরেছো। রেপ্লিকেশনটা হলো সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন, আর ইউক্যারিওটের ক্ষেত্রে কিভাবে হচ্ছে এবং প্রোক্যারিওটের ক্ষেত্রে বা ইন জেনারেল কিভাবে রেপ্লিকেশন হয় সেটা আমরা বর্ণনা করেছি। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ। সরি, এটা বলতে ভুলে গেছি, এটা একটু দেখে নাও। এটা হলো ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে টার্মিনেশন অফ রেপ্লিকেশন বা রেপ্লিকেশনের প্রতিলিপিকরণের সমাপ্তি কিভাবে হয়। ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে তোমরা জানলে অবাক হবে যে এই কোষের ক্ষেত্রে তোমরা তো জানো যে ইউক্যারিওটিক ক্রোমোজোমে লাস্টে কি থাকে, ট্যান্ডেমলি রিপিটেটিভ সিকোয়েন্স থাকে। ঠিক আছে, যেটা কিনা স্পিসিস স্পেসিফিক। তাহলে কি থাকে আমি এখানে একটু লিখে দিচ্ছি, ট্যান্ডেমলি রিপিট। ঠিক আছে, আর ইউক্যারিওটিক নিউক্লিওটাইডগুলো লাস্টে রিপিটেটিভ সিকোয়েন্স দেখা যায় এবং এই রিপিটেটিভ সিকোয়েন্সগুলো স্পিসিস স্পেসিফিক। ঠিক আছে, এবং এই যে সিম্পল সিকোয়েন্স এদের বলে, এই যে লাস্ট এই অঞ্চলটা হলো টেলোমিয়ার, এই অঞ্চলটা হলো টেলোমিয়ার, বোঝা গেছে। এবং এইখান থেকে একটা এনজাইম, এখানে একটা এনজাইম সক্রিয় ভূমিকা পালন করে, সেটা হলো টেলোমেরেজ। এবং এরা কি করে, ক্রোমোজোম মানে এই টেলোমিয়ার রিপিট অ্যাড করে টেলোমিয়ারের লেন্থকে মেনটেন করে। অর্থাৎ এই যে টেলোমেরেজ এনজাইম এ মেনটেন ক্রোমোজোম লেন্থ বাই অ্যাডিং টেলোমিয়ার রিপিট টু দ্য ক্রোমোজোম এন্ড। এবং এই যে মেকানিজম, এই যে টেলোমিয়ার, এরা কিন্তু রেগুলার ট্রান্সক্রিপশানে অংশগ্রহণ করে না। এই যে টেলোমিয়ার, এটা রেগুলার ট্রান্সক্রিপশানে অংশগ্রহণ করে না। তাহলে এরকম রিপিটেটিভ সিকোয়েন্স থাকলেই বোঝা যাবে যে ট্রান্সক্রিপশানটা শেষ হচ্ছে বা এর সমাপ্তিকরণ ঘটছে, কারণ এরা রেপ্লিকেশনে অংশগ্রহণ করে না। এরা নট ইনভলভ দ্য রেগুলার
রেপ্লিকেশন। ঠিক আছে, দেখো এখানে মেকানিজমটা একটু বলে দিচ্ছি। দ্য এক্সাম্পল অফ টেট্রাহাইমেনা টেলোমিয়ার্স, দ্য প্রসেস ইজ ডেসক্রাইব ইন দ্য টেক্সট। কি বলছে? দ্য স্টার্টিং পয়েন্ট is the chromosome end with 5' gap left after primer removal। ঠিক আছে, লাস্টে কি হয় আমাদের? প্রাইমারটা রিমুভাল হয়ে যায়, তাহলে এখানে এই ক্রোমোজোম এন্ডে একটা গ্যাপ তৈরি হয়েছে, কারণ এখান থেকে গ্যাপ লেফট বাই প্রাইমার রিমুভাল। লাস্টে প্রাইমারটা রিমুভাল হয়ে যাওয়ার ফলে এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে। বাইন্ডিং অফ টেলোমেরেজ টু দ্য ওভারহ্যাঙ্গিং টেলোমিয়ার রিপিট at the end of the chromosome। তারপরে দেখো এই টেলোমেরেজ এটা অ্যাড হয়েছে টু দ্য ওভারহ্যাঙ্গিং টেলোমিয়ার রিপিট অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্রোমোজোম। এই যে এন্ড অফ দ্য ক্রোমোজোমে এখানে দেখতে পাচ্ছ রিপিটেটিভ সিকোয়েন্স, এটা হলো টেলোমিয়ার। এখানে রিপিটেটিভ সিকোয়েন্স, রিপিটেটিভ মানে দেখো সিকোয়েন্সগুলো রিপিট হচ্ছে, টি 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 টি, এই সরি জি 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 জি, এই টি টি জি জি জি, এগুলো হলো রিপিটেটিভ সিকোয়েন্স অ্যাট দ্য টেলোমিয়ার। ওভারহ্যাঙ্গিং রিজিয়ন, এখানে রিপিটেটিভ সিকোয়েন্স আছে। ঠিক আছে, তাহলে এখানে টেলোমেরেজটা আরএনএ অফ টেলোমেরেজটা বাইন্ড করে। ঠিক আছে, নেক্সট দেখো সিতে কি হচ্ছে? সিনথেসিস অফ 3 নিউক্লিওটাইড ডিএনএ সেগমেন্ট অ্যাট দ্য ক্রোমোজোম এন্ড ইউজিং দ্য আরএনএ টেমপ্লেট টেলোমেরেজ। তাহলে এর ফলে এই টেলোমেরেজটা অ্যাড হয়েছে, এখানে দেখতে পাচ্ছ, এবং এর ফলে সিনথেসিস অফ 3 নিউক্লিওটাইড ডিএনএ সেগমেন্ট, এর ফলে ডিএনএ সেগমেন্টটা এখানে তৈরি হয়েছে। নেক্সট দেখো ডিতে, দ্য টেলোমেরেজ মুভস সো দ্যাট দ্য ডিএনএ টেমপ্লেট ক্যান বাইন্ড টু দ্য নিউলি সিনথেটাইজড টিটিজি ইন দ্য ডিফারেন্ট ওয়ে। ঠিক আছে, তাহলে এখানে এই টিটিজির সঙ্গে এটা বাইন্ড হয়েছে। নেক্সট দেখো ইতে, টেলোমেরেজ ক্যাটালাইজ দ্য সিনথেসিস অফ নিউ টেলোমিয়ার রিপিট ইউজিং দ্য আরএনএ টেমপ্লেট। দ্য প্রসেস রিকোয়ার্স টু অ্যাড মোর টেলোমেরেজ রিপিট। এই অ্যাডিংয়ের কথাটাই বলছে। এবং আফটার টেলোমেরেজ হ্যাজ লেফট, নিউ ডিএনএ ইজ মেড অন দ্য template starting with an RNA primer। ঠিক আছে, এবং শেষে বলছে এফে, আফটার টেলোমেরেজ হ্যাজ লেফট, এই যে আরএনএ প্রাইমার সাবসিকুয়েন্ট রিমুভ হয়ে গেল, তাহলে নিউলি ডিএনএ ক্যাটালাইজড বাই ডিএনএ পলিমারেজ। এবং শেষে কি হচ্ছে? আফটার দ্য প্রাইমার ইজ রিমুভড, যখন এই প্রাইমারটা রিমুভ হয়ে যায়, দ্য রেজাল্ট ইজ এ লঙ্গার ক্রোমোজোম দেন অ্যাট দ্য স্টার্ট উইথ এ নিউ 5' গ্যাপ। তাহলে শেষে দেখো এই 5' গ্যাপের এই পর্যন্তই হয়ে এই রেপ্লিকেশনটা এখানে বন্ধ হয়ে গেল। তাহলে এই পুরো যে ঘটনাটা এখানে যে স্টপ হলো, এটা পুরো হলো টেলোমেরেজ এনজাইম এবং টেলোমিয়ার অঞ্চলে টেলোমেরেজ এনজাইম এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো। এটা হলো টেলোমিয়ার রিজিয়ন, আর টেলোমেরেজ এনজাইমটা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো, সেই জন্যেই এখানে ডিএনএ সিনথেসিসটা এখানে স্টপ হয়ে গেল। তাহলে এইভাবে ইউক্যারিওটিক ক্রোমোজোমে রেপ্লিকেশনের সমাপ্তিকরণ ঘটে, অর্থাৎ রেপ্লিকেশন প্রসিডিওরটা এইভাবে বন্ধ হয়ে যায়। সেখানে টেলোমেরেজ এবং টেলোমেরেজ এনজাইমটা এবং টেলোমিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, যেখানে এই রিপিটেটিভ সিকোয়েন্সগুলো থাকার জন্যই অ্যাকচুয়ালি এই ঘটনাটা ঘটছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে যে কিভাবে রেপ্লিকেশনের সমাপ্তিকরণ ঘটে। তাহলে শেষে এখানে লক্ষ্য করো, যখন এই প্রাইমারটা রিমুভ হয়ে গেল, এই যে প্রাইমারটা যে রিমুভ হয়ে গেল, তার ফলে এটা এই পর্যন্ত ছিল, তাহলে এ 4টে সি, কিন্তু এখানে দেখো এর পরিমাণটা কিন্তু একটু বেড়েছে। এই ঘটনার দরুন আরও কিছু নিউক্লিওটাইড এখানে অ্যাড হয়েছে, তাই তো?
তাহলে দ্য রেজাল্ট ইজ এ লঙ্গার ক্রোমোজোম দ্যান দ্য স্টার্ট। তাহলে স্টার্টে যেটুকু ছিল তার থেকে কিন্তু আমি লঙ্গার ক্রোমোজোম পেলাম, কিন্তু উইথ এ নিউ 5' গ্যাপ। এই যে নতুন 5' গ্যাপ অবস্থায় এই ক্রোমোজোমটা পেলাম। মানে ডিএনএ কি হলো, এখানে খানিকটা নিউক্লিওটাইড অ্যাড হয়েছে এটা সত্যি, কিন্তু শেষ পর্যন্ত 5' গিয়ে একটা গ্যাপের সৃষ্টি হয়েছে। মানে এখানেই রেপ্লিকেশনটা শেষ হয়ে যাচ্ছে, এটাই এখানে বর্ণনা করা হয়েছে।